চলে এসেছি আজকে তোমাদের জন্য ক্লাস 10-এর 26.4 নম্বর চ্যাপ্টারের শর্ট কোশ্চেনের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 9 এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তরগুলো করে নেব। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা সেই আগের ভিডিওগুলো দেখো এবং এই 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো খাতাতে করে নাও। তারপরে আজকে তোমাদের এই শর্ট কোশ্চেনের অঙ্কগুলো করলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। আজকের ভিডিও শুরু করছি। দেখো, প্রথম যে প্রশ্নটা দিয়েছে যে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটা হচ্ছে কি। প্রথম অপশানটা দিয়েছে যে পরিসংখ্যা রেখা, পরের অপশানটা দিয়েছে আমাদের পরিসংখ্যা বহুভুজ, এর পরের অপশানটা দেওয়া আছে আয়তলেখ এবং শেষ অপশানটা দেওয়া আছে হচ্ছে ওজাইভ। তোমরা 26.3 নম্বর চ্যাপ্টারে নিশ্চয়ই জানবে যে যেখানে মধ্যমা নির্ণয়ের জন্য আমাদের দুটো লেখচিত্র আঁকতে হয়, যেগুলোকে আমরা কি বলি, ওজাইভ বলি। এই ওজাইভের মাধ্যমেই আমরা কি করতে পারি, মধ্যমাটাকে জানতে পারি। তাহলে এখানে যে অপশানটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ডি, ওজাইভ। আমরা ওজাইভের মাধ্যমে মধ্যমা জানতে পারি। এর পরবর্তী যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে 6, 7, এক্স, 8, ওয়াই আর 14 এই সংখ্যাগুলোর গড় বলে দিয়েছে হচ্ছে কত, 9। আমরা কি জানি যে গড় বের করার যে নিয়মটা সেটা হচ্ছে কি, যে তথ্যগুলোকে যোগ করতে হয় এবং তথ্যের মোট পরিসংখ্যা দিয়ে তাকে ভাগ করতে হয়। তাহলে আমরা যদি গড়টা বের করতে চাই তাহলে কীভাবে বের করব, 6 যোগ 7 যোগ এক্স যোগ 8 যোগ ওয়াই যোগ হচ্ছে কত, 14। পুরোটা বাই হচ্ছে কত, কটা সংখ্যা আছে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে। মোট তথ্যের যোগফলকে মোট তথ্যের পরিসংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই যে মানটা পেলাম আমরা, এটাই হচ্ছে এই প্রদত্ত তথ্যগুলির গড়। তাহলে সেই গড়ের মানটা তো 9 বলে দিয়েছে, তাহলে ইকুয়াল টু 9 লিখতে পারবো আমরা। এর পরের লাইনে আমরা কি করতে পারবো, উপরে 6 আর সাথে 13, 13 আর 8 21, 21 আর 14তে হচ্ছে 35, তাহলে আমরা লিখতে পারবো 35 যোগ উপরে আরও এক্স আছে প্লাস ওয়াই আছে ইকুয়াল টু নিচে যে 6টা আছে সেটা আমরা ডান দিকে গুণ করে দিচ্ছি। তাহলে 9 গুণিত 6 সমান সমান কত হয়ে যাবে, ডান দিকে 54। তাহলে এর পরের লাইনে আমরা কী পাবো, যে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কত, 54 বিয়োগ কত, 35। তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই এর মান পেয়ে যাচ্ছি কত, 54 থেকে 35 বাদ দিলে 19। তাহলে এক্স প্লাস ওয়াই যদি 19 হয় তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান বি, যেখানে এক্স প্লাস ওয়াই সমান 19 দেওয়া আছে। তাহলে এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। এর পরবর্তীতে দেখো 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, বলেছে যে 30, 34, 35, 36, 37, 38, 39, 40 এই তথ্যে যদি 35 না থাকে তাহলে মধ্যমা কত হবে। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা একটু লিখে নিই, যে 30 ছোট থেকে বড় লিখতে হবে, তো ছোট থেকে বড় এখানে সাজিয়েই দেওয়া আছে, তাহলে আমাদের আর সেই পরিশ্রমটা করতে হচ্ছে না। ছোট থেকে বড় আমরা যেভাবে দেওয়া আছে সেভাবেই টুকে নিচ্ছি। তাহলে 30, 34, তারপরে হচ্ছে 35, 36, 37, 38, 39, 40 এই যে তথ্যগুলো দেওয়া ছিল সেই তথ্যগুলো আমরা ছোট থেকে বড় আকারে গুছিয়ে নিলাম। এর পরবর্তীতে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে এর মধ্যমা বের করব। তো মধ্যমা বের করার আমরা যেহেতু ছোট প্রশ্ন, তাহলে সূত্র ছাড়াও এর আগের ভিডিওতে শর্টকাট ট্রিক্স দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে করতে হয়, সেটা হচ্ছে আমরা এখানে ওই ট্রিকটা ব্যবহার করব। বাঁ দিক থেকে একটা সংখ্যা, ডান দিক থেকে একটা সংখ্যা কেটে দিব, এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা কেটে দেব, এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা কেটে দেব। তাহলে পড়ে থাকলো মাঝখানে কটা সংখ্যা, দুটো সংখ্যা। তাহলে মধ্যমা হবে হচ্ছে কত, মধ্যমা সমান হচ্ছে এই সংখ্যা দুটোর যোগফল বাই 2, এই হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে এটা হয়ে গেল 73/2 সমান সমান কত, 36.5। এবারে বলেছে যে এই তথ্যের মধ্যে যদি 35 না থাকে তাহলে এর মধ্যমা কত হবে। তাহলে যদি 35 না থাকে তাহলে আমরা কি করব, 35 বাদের সংখ্যাগুলোকে একবার লিখে নেব। তাহলে 35 বাদে লিখলে কত হবে, 30, 34, তারপরে হবে 36, 37, 38, 39, 40। তাহলে সেম একই রকমভাবে বাঁ দিকের একটা সংখ্যা ডান দিকে একটা কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম, 36 কেটে দিলাম, 38 কেটে দিলাম। তাহলে আমরা মানে মাঝখানে কটা সংখ্যা পেলাম আমরা, একটাই। তাহলে মধ্যমা হবে হচ্ছে কত, 37। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা মধ্যমা পেয়ে গেলাম 37। তাহলে আগের মধ্যমা ছিল কত, 36.5,
এখনকার মধ্যমা হলো কত? 37। তাহলে এই 36.5 থেকে 37 কত বড় সেটা যদি জানতে চাই তাহলে আমাকে কী করতে হবে? 37 থেকে এই 36.5কে বিয়োগ করতে হবে। তাহলে 37.0 লিখলাম, তার নিচে 36.5 লিখে বিয়োগ করে দিচ্ছি। তাহলে এটা পাচ্ছি আমরা হচ্ছে কত? 0.5। তাহলে আমাদের এই যে মধ্যমার মানটা সেটা হচ্ছে 0.5 হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে? তাহলে এই যে আমি এইভাবে লিখে কেটে দিলাম না, এই যে 30, 34 ডট ডট এভাবে লিখে 40, আমরা এই দিক থেকে একটা এই দিক থেকে একটা এভাবে কেটে দিলাম। তোমরা এটা কাটবে না, তোমরা কি করবে? এই জিনিসটা না হয় রুল দিয়ে করবে, আর না হলে কি করবে, এইভাবে রেখে দিবে, ক্যালকুলেশনটা এমনি মনে মনেই করে নেবে, কেটে দেখাবে না। আমি এখানে বোঝানোর জন্য কেটে দেখালাম, তোমরা এটাকে কেটে দেখাবে না, এমনি মনে মনে দেখে নেবে যে কোন কোন সংখ্যাগুলো বাদ যাচ্ছে আর কোনগুলো পড়ে থাকছে। যেগুলো পড়ে থাকবে সেগুলোকে দেখে বুঝে নেবে যে এই দুটো সংখ্যা পড়ে থাকলো, তাহলে সেই দুটো সংখ্যাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে প্রথমের মধ্যমাটা পেয়ে যাব। সেম একই রকমভাবে দ্বিতীয়বার যখন লিখবো আমরা, সেখানেও কি করব, এই তথ্যের মধ্যে আমরা মনে মনে ডান দিক থেকে আর বাঁ দিক থেকে বাদ দিয়ে দেখে নিব যে মাঝখানে কোন সংখ্যাটা পড়ে থাকছে। তাহলে মাঝখানে যে সংখ্যাটা পড়ে থাকবে সেটাই হচ্ছে কি আমাদের মধ্যমা। তাহলে এইভাবে করবে তোমরা। এরপরে হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নতে বলে দিয়েছে যে 16, তারপরে হচ্ছে 15, তারপরে 17, তারপর আবার 16, এইরকমভাবে কিছু তথ্য দেওয়া আছে। দিয়ে এই তথ্যের বলে দিয়েছে যে সংখ্যাগুরু মান হচ্ছে কত? 15। তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে কোনো একটা তথ্যের সংখ্যাগুরু মান তাকেই বলা হয় যে সংখ্যাটা সব থেকে বেশি বার আছে। তাহলে নিশ্চয় এই তথ্যের যদি সংখ্যাগুরু মান 15 হয়, তাহলে এই প্রদত্ত তথ্যের মধ্যে 15 সব থেকে বেশি বার আছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে 15 আছে কবার? একবার। এখানে একবার আছে দুবার। 15 কবার আছে? দুবার। কিন্তু ভালো করে খেয়াল করে যদি দেখো যে 17 কবার আছে? এখানেও 17 আছে একটা, এখানেও 17 আছে একটা, তাহলে 17ও দুবার আছে। আবার কি দেখতে পাচ্ছ যে 16 কবার আছে? এখানে 16 একবার আছে, আবার এখানে 16 একবার আছে। তাহলে এরা সবই যদি দুবার দুবার করে থাকে, তাহলে 15কে সংখ্যাগুরু মান তো বলা যাবে না। 15কে সংখ্যাগুরু মান যদি হতে হয়, তাহলে 15কে কি সব থেকে বেশি বার থাকতে হবে। তাহলে এটাই সম্ভাবনা যে আমি এই এক্সের জায়গাতে, এক্সের বদলে যদি 15 রেখে দিই, তাহলে এখানে 15 লিখে দিলে 15 সংখ্যাটা সব থেকে বেশি বার হয়ে যাবে 3 বার। আর তখনই আমি বলতে পারবো যে এই তথ্যের সংখ্যাগুরু মান হচ্ছে 15। তাহলে যেহেতু কোশ্চেন আমাকে আগেই বলে দিয়েছে যে এর সংখ্যাগুরু মান হচ্ছে 15, তাহলে এক্সের জায়গাতে অবশ্যই 15ই হতে হবে। যদি 15 হয় তবেই 15 সব থেকে বেশি বার হবে এবং সংখ্যাগুরু মান 15 হবে। তাহলে এখানে এক্সের মান যেটা হবে সেটা হচ্ছে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে? এর পরের যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নতে আমাদের বলে দিয়েছে যে এই তথ্যগুলোকে ছোট থেকে বড় সাজানো আছে, দিয়ে বলেছে যে এই যে পুরো তথ্যটা, এই তথ্যের মধ্যমা আমাদের বলে দিয়েছে হচ্ছে কত? 24। তথ্যের মধ্যমা যদি আমাদের 24 বলে দেয়, তাহলে আমাকে দেখতে হবে যে এক্সের মান কত। যেহেতু সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজানো আছে, তাহলে আমি আবার আমার নিজের সুবিধার্থে কী করব, মনে মনে বাদ দিয়ে দিব। ডান দিক থেকে একটা, মানে বাঁ দিক থেকে একটা, ডান দিক থেকে একটা, এরকমভাবে বাদ দিব। মনে মনেই ক্যালকুলেশন করব ব্যাপারটা যে এইভাবে বাদ যাচ্ছে একটা একটা করে। দিয়ে তারপরে কি পড়ে থাকছে দেখো, মাঝখানে পড়ে থাকলো কটা? এটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা। তাহলে মধ্যমা বের করতে গেলে যা দুটো পড়ে থাকলে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর একটা পড়ে থাকলে সেটাই হচ্ছে মধ্যমা। যেহেতু এখানে দুটো পড়ে থাকলো, তাহলে কি করব, তাদেরকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এটাই হচ্ছে আমাদের কি মধ্যমা। কিন্তু সেই মধ্যমাটা আমাদের বলে দিয়েছে কত? 24। তাহলে মধ্যমা যদি 24 বলে দেয়, তাহলে এটাই ইকুয়াল টু আমরা 24 লিখে দিচ্ছি। তাহলে কোনাকুনি আমরা গুণ করে দেবো আর উপরে যোগ করে দেবো। উপরে এক্সের সাথে এক্স যোগ করলে 2x হবে, 2-এর সাথে 4 যোগ করলে 6 হবে। আর ডান দিকে 2-এর সাথে 24 গুণ হয়ে গেলে 24 গুণে 48 হবে। পরের লাইনে আমরা 2x সমান কী লিখতে পারবো? 48 বিয়োগ 6। এর পরের লাইন আমরা কী লিখতে পারবো? বা 2x সমান 48 থেকে 6 বাদ দিলে কত? 42। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু কত? 42/2 সমান সমান কত? 21। তাহলে এই যে তথ্য, এই তথ্যে আমাদের এক্সের যে মানটা সেটা আমরা কত পেয়ে গেলাম? অপশান বিতে আছে রাইট অ্যান্সার 21। তাহলে এই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। এর পরবর্তীতে দেখো সত্য মিথ্যার অঙ্কগুলো। সত্য মিথ্যাতে আমাদের দিয়েছে যে এই যে তথ্য, এই তথ্যের সংখ্যাগুরু মান হচ্ছে 10।
তাহলে সংখ্যাগুলো মান যদি 10 হতে হয় তাহলে 10 সব থেকে বেশি বার থাকতে হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 10 আছে একবার, 9 আছে হচ্ছে 3 বার, তাহলে এর সংখ্যাগুলো মান কত হবে? 9 হবে। সংখ্যাগুলো মান কিন্তু 10 সম্ভব নয়, তাহলে এটা কি হবে? মিথ্যা। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে তথ্য, এই তথ্যের হচ্ছে মধ্যমা 18 বলে দিয়েছে। তাহলে আমাদের তথ্যের মধ্যমা কত শর্ট কোশ্চেনের জন্য করার জন্য আমরা নিয়মটা কি বললাম, যে একটা করে সংখ্যা এইভাবে বাদ দিব, একটা করে সংখ্যা এইভাবে বাদ দিব, মাঝখানে 18 পড়ে থাকলো, তাহলে এটাই মধ্যমা হওয়া উচিত। বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই ভুলটাই করে বসে, কিন্তু এই ভুলটা কোনো মতেই করা যাবে না। প্রথমে আমাদের কি করতে হয় মধ্যমা নির্ণয়ের জন্য, এই যে প্রদত্ত তথ্য, এই প্রদত্ত তথ্যগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। তাহলে ছোট থেকে বড় যদি সাজিয়ে নিই তাহলে প্রথমে 3 আসবে, তারপরে 5 আসবে, তারপরে 14 আসবে, তারপরে 18, তারপরে 20। এবারে কি করতে হবে, আমাকে এই তথ্যের মধ্যমা বের করতে হবে। তাহলে এই তথ্যের যদি মধ্যমা বের করি আমরা, তাহলে আমরা প্রথমে কি করব, এদিক থেকে একটা বাদ, এদিক থেকে একটা বাদ, এদিক থেকে একটা বাদ, এই দিক থেকে একটা বাদ, তাহলে পড়ে থাকলো কত? 14। তাহলে এই যে তথ্য, এই তথ্যের হচ্ছে আমাদের মধ্যমা কত বেরোনো? 14, কিন্তু আমাদের মধ্যমা দেওয়া আছে কত? 18। তাহলে এটা কি হবে? মিথ্যা। এটাও কি হবে? মিথ্যা, কারণ প্রদত্ত তথ্যের মধ্যমা 18 হওয়া সম্ভব নয়। এরপরের যে শূন্যস্থান পূরণ সেটা হচ্ছে কি যৌগিক গড়, এই চ্যাপ্টারে 26.1 নম্বর চ্যাপ্টারের অঙ্ক, মধ্যমা 26.2 নম্বর চ্যাপ্টারের অঙ্ক, আর সংখ্যাগুলো মান 26.4 নম্বর চ্যাপ্টারের অঙ্ক। তার এই যে জিনিসগুলো আমরা বের করি এদেরকে কি বলা হয়? তোমরা মনে রাখবে, এদেরকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতার মাপক। শূন্যস্থানে কি হবে? কেন্দ্রীয় প্রবণতার মাপক। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা যে x1, x2, x3 ডট 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 xn। তাহলে এই সংখ্যাগুলোর গড় বলে দিয়েছে হচ্ছে x বার। তাহলে আমাদের যাদের গড় বের করতে হয় তাদেরকে যোগ করতে হয়, যোগ করে তথ্যের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমাদের বলে দিয়েছে যে x1, x2, x3 ডট 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 xn, এই সম্পূর্ণ তথ্যের গড় হচ্ছে x বার। তাহলে এই তথ্যগুলোকে যোগ করলাম, যোগ করে মোট তথ্যের সংখ্যা, এখানে n সংখ্যক তথ্য দেওয়া আছে, তাহলে n দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটাকে বলা হচ্ছে কি গড়, অর্থাৎ এই মানটা হচ্ছে x বার। এবার আমাকে যাদের গড় বের করতে বলেছে, তাহলে এখানে এই তথ্যগুলোকে যোগ করব এবং মোট তথ্যের সংখ্যা দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে এই তথ্যগুলোকে যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? দেখো, a x1 প্লাস হচ্ছে a x2 প্লাস হচ্ছে a x3 ডট 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 প্লাস হচ্ছে a xn। তাহলে সবগুলো তথ্যকে যোগ করলাম, যোগ করে মোট তথ্য, এখানেও n সংখ্যক তথ্য আছে, n দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এই গড়টা আমরা বের করতে চাইছি যে এই গড়ের মানটা কত হবে। তাহলে এখানে উপরে আমরা a কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটে থাকছে কত? x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn, a কমন নিয়ে নিলাম, পুরোটা বাই কত? যেমন n ছিল সেই nটা লিখে নিলাম। কিন্তু আমাদের যে কোশ্চিনটা দেওয়া ছিল সেই কোশ্চিনে কিন্তু আমাদের এই যে তথ্যটা, এইটুকুর মান কিন্তু x বার আমাদের বলা আছে। তাহলে আমরা এই মানটা এখানে বসিয়ে দিব, বসিয়ে দিলে a গুণিত কত পেয়ে গেলাম আমরা? x বার। তাহলে এই যে তথ্যগুলো দিয়েছিল এদের গড় কত হবে? x বার। তাহলে এই অঙ্কটা আমি এখানে করে দেখালাম, তোমরা তোমাদের মানে নিয়ম অনুসারে শর্টকাট ট্রিক আমরা এরকম ব্যবহার করব যে যে তথ্যগুলোর গড় আমাদের দেওয়া থাকবে সেই তথ্যগুলোর সাথে এখানে প্রত্যেকটার সাথে কি গুণ করা আছে? a গুণ করা আছে। তাহলে আমাদের গড় যেটা x বার দেওয়া আছে এর সাথে আমরা a গুণ করে দিলেই এই তথ্যগুলোর গড় পেয়ে যাব। তাহলে এই হচ্ছে শর্টকাট ট্রিক্স। আবার কোথাও কোথাও এইরকম গড় বের করতে বলবে যে x1 প্লাস 4 কমা x2 প্লাস 4 কমা x3 প্লাস 4 কমা ডট ডট xn প্লাস 4, বলবে যে এদের গড় কত। তাহলে এদের গড় কত হবে? আমাদের প্রদত্ত তথ্যের গড় ছিল x বার, তাহলে এই তথ্যগুলোর গড় হয়ে যাবে কত? x বার প্লাস 4। মানে এই তথ্যের সাথে যেমন যেমন সংখ্যা গুণ যোগ ভাগ যা করা থাকবে আমাদের গড়ের সাথে সেই রকম কাজ করে দিলেই আমরা সরাসরি গড়টা পেয়ে যাব। তাহলে এই হচ্ছে আমাদের প্রদত্ত তথ্যের গড় কত বেরোলো? a x বার। এটা একটা উদাহরণ দিলাম তোমাদের, এই উদাহরণের মানে মতো অঙ্ক কিন্তু তোমরা দেখতে পাবে। এর পরবর্তীতে যেটা আছে যে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যদি আমরা অঙ্ক করতে চাই তাহলে রাশি তথ্যের যৌগিক গড় যখন আমরা বের করব তখন সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যগুলোকে কী হতে হয়? সমান হতে হয়। যদি শ্রেণী দৈর্ঘ্য সমান না থাকে তাহলে আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতির সূত্র প্রয়োগ করতে পারি না। এরপরে যে মানে প্রশ্নগুলো করব সেটা হচ্ছে
2 মার্কের প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন বলে দিয়েছে যে 65 থেকে 85 এইরকম কিছু একটা তালিকা দেওয়া আছে, দিয়ে বলেছে যে এই উপরের পরিসংখ্যা বিভাজন ছক থেকে যেটা মধ্যমা শ্রেণী তার ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং সংখ্যাগুরু মান শ্রেণী আর এর নিম্ন শ্রেণী সীমানা এদের বিয়োগফল কত। তাহলে তো আমরা এই তথ্য দেখে সংখ্যাগুরু মান শ্রেণী প্রথমেই বলে দিতে পারবো যে এই পরিসংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে কত, 20। তাহলে এই যে শ্রেণীটা এটাই হচ্ছে আমাদের সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী, সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী। তাহলে প্রথমে কিন্তু আমরা এটা লিখে নিতে পারলাম যে এই যে শ্রেণীটা এটাই হচ্ছে আমাদের সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণী কত সেটাও আমাদের জানতে হবে। তার জন্য কি করব, এখানে একটা নতুন ছক করব। সেই ছকটা কি, ক্ষুদ্রতর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এখানে লিখে নিই যে ক্ষুদ্রতর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যা। প্রথমটা যা আছে তাই লিখব, তাই না? তাহলে 4-এর সাথে তারপরে 15 যোগ করে দিব, তাহলে সেটা হয়ে গেল কত, 19। তাহলে 19-এর সাথে 3 যোগ করব, তাহলে সেটা হলো 22। 22-এর সাথে 20 যোগ করব, তাহলে সেটা হবে 42। তারপরে হচ্ছে 42-এর সাথে 14 যোগ করব, তাহলে সেটা হবে হচ্ছে 56। 56-র সাথে 7 যোগ করব, তাহলে সেটা হয়ে যাবে কত, 63। আর 63-র সাথে 14 যোগ করব, তাহলে সেটা হয়ে গেল কত, 77। এই 77কে কী করব, আমরা n দিয়ে প্রকাশ করব। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে যে n/2 এর মানটা কত। তাহলে n/2 এর মান হবে 77/2, তার মানে সেটা হচ্ছে 38.5। এবার আমাকে দেখতে হবে যে এই সংখ্যাগুরু মান শ্রেণীর মধ্যে মানে ক্ষুদ্রতর সূচকে যে ক্রমযৌগিক পরিসংখ্যা সেই ছকে 38.5-এর থেকে বড় সংখ্যাটা কত দেখতে পাচ্ছি। তাহলে এই 38.5-এর থেকে বড় সংখ্যা এই ক্ষুদ্রতর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যার যে ছকের মধ্যে সেটা হচ্ছে কত, 42। এই সংখ্যাটাই হচ্ছে 38.5-এর থেকে বড়। যেহেতু এই সংখ্যাটা 38.5-এর থেকে বড়, তাহলে এই শ্রেণীতে যে শ্রেণীটা আছে, এই যে এই শ্রেণীটা, এটাই হচ্ছে মধ্যমা শ্রেণী। তাহলে আমাদের মধ্যমা শ্রেণী হবে কোনটা, মধ্যমা শ্রেণী হবে কোনটা, সেটা হচ্ছে এই যে এই ঘরে যেটা থাকবে সেটাই হচ্ছে মধ্যমা শ্রেণী। কত, 125 থেকে 145। তাহলে আমি দেখতে পেলাম যে মধ্যমা শ্রেণী 125 থেকে 145, আবার সংখ্যাগুরু মান শ্রেণী এটাও কিন্তু কত, 125 থেকে 145। তাহলে দুটোই আমরা পেয়ে গেলাম। এবার আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা। এই যে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা এটা বের করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা সেটা কত, 145। তাহলে আমরা একটু লিখে নিলাম যে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা হচ্ছে কত, 145। তোমরা এখানে লিখবে যে অতএব মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা সমান কত, 145। আর কি দরকার, সংখ্যাগুরু মান সংবলিত যে শ্রেণী তার হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা। সংখ্যাগুরু মান শ্রেণীর কত, নিম্ন শ্রেণী সীমানা। তাহলে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী এর নিম্ন শ্রেণী সীমানা কত, 125। তাহলে এর নিচে আমরা লিখে দেব কত, যে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, সেটা লিখে নিলাম কত, 125। বলেছে এদের অন্তর কত, অন্তর মানে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এদের বিয়োগফল আমরা কত পাচ্ছি, 20। তাহলে এই 20 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা একটু এটা খাতাতে লিখে করে নেবে। এরপরে যেটা হচ্ছে আমরা করব সেটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। বলেছে এখানে 150 জন অ্যাথলিট 100 মিটার দৌড় একটা প্রতিযোগিতা কমপ্লিট করেছে। কে কত সেকেন্ডে কমপ্লিট করেছে তার একটা তালিকা দেওয়া আছে। যে 13.8 সেকেন্ড থেকে 14 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করেছে 2 জন, 14 থেকে 14.2 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করেছে 4 জন, 14.2 থেকে 14.4-এর মধ্যে কমপ্লিট করেছে 5 জন। এইরকমভাবে প্রত্যেকটা সেকেন্ডের মানে এখানে সময়টা দেওয়া আছে, আর কতজন ওই সময়ে প্রতিযোগিতাটা শেষ করেছে তার একটা সংখ্যা দেওয়া আছে, মানে অ্যাথলিটের সংখ্যাটা দেওয়া আছে। এবার আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে যে 14.6 সেকেন্ডের আগে বা 14.6 সেকেন্ডের কম সময়ে কতজন এই প্রতিযোগিতাটা শেষ করেছে। তাহলে এরা শেষ করেছে 14.6 সেকেন্ডের আগে, কারণ এরা 14 সেকেন্ডের আগেই কমপ্লিট করেছে। এরাও শেষ করেছে কারণ এরা 14.2 সেকেন্ডের আগে কমপ্লিট করেছে। এরাও শেষ করেছে কারণ এরা হচ্ছে কি 14.4 সেকেন্ডের আগে কমপ্লিট করেছে। এরাও শেষ করেছে কারণ এরাও 14.6 সেকেন্ডের আগে কমপ্লিট করেছে।
আমাকে জানতে চেয়েছে যে 14.6 সেকেন্ডের আগে কারা কমপ্লিট করেছে। তাহলে আমরা পেয়ে গেলাম কত, এই 2 জন, এই 4 জন, এই 5 জন আর এই 71 জন। এরা কি করেছে, 14.6 সেকেন্ডের আগেই প্রতিযোগিতাটা শেষ করেছে। কারণ এই যে আমরা এত দূর রেঞ্জ দিয়ে দিলাম, এর আগে যারা আছে সবাই 14.6 সেকেন্ডের আগে কমপ্লিট করেছে। তাহলে এই মোট অ্যাথলিটের সংখ্যা বের করতে গেলে এদেরকে কী করবো, যোগ করে দেবো। তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি, সেটা 2 যোগ 4 যোগ 5 যোগ 71, তাহলে সেটা হয়ে গেল হচ্ছে কত, 82 জন। তাহলে আমরা বলতে পারবো যে 14.6 সেকেন্ডের আগে এই 82 জন অ্যাথলিট ছিল যারা এই প্রতিযোগিতাটা শেষ করেছিল। তাহলে এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নের দিকে দেখাও। 3 নম্বর প্রশ্নতে আমাদের কিছু জিনিস দেওয়া আছে, সেটা বলছে যে একটা পরিসংখ্যা বিভাজনের গড় বলে দিয়েছে কত, 8.1, আর এফআই সামেশান এফআই এক্সআই এর মান বলে দিয়েছে কত, 132 প্লাস 5k। সামেশান এফআই বা সিগমা এফআই এর মান বলে দিয়েছে কত, 20। তাহলে সবই এখানে বলে দিয়েছে, বলেছে কে এর মানটা কত সেটা বের করতে হবে। তাহলে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে যখন গড় বের করতাম তখন আমরা একটা সূত্র প্রয়োগ করতাম। সূত্রটা কী ছিল, যে এক্স বার সমান কত, সিগমা এফআই এক্সআই বাই হচ্ছে কত, সিগমা এফআই। তাহলে সমস্ত এই মানগুলো বসিয়ে দেবো। গড় মানে কি, এক্স বার, সেই মানটা দেওয়া আছে কত, 8.1। সিগমা এফআই এক্সআই এর মান দেওয়া আছে কত, 132 প্লাস হচ্ছে কত, 5k। আর সিগমা এফআই এর মান দেওয়া আছে কত, 20। তাহলে সমস্ত কিছু আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এবার এখান থেকে আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো এখান থেকে কে এর মান কী পাওয়া যাচ্ছে, কোনাকুনি যদি গুণ করি আমরা, সেটা হবে 162.0। ঠিক আছে, কত হবে, 162.0 ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে 132 প্লাস হচ্ছে কত, 5k। এরপরে আমরা কি করব, 162.0 আর লেখার দরকার নাই, ডান দিক থেকে 132কে আমরা এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে এটা হয়ে গেল কত, 5k। তাহলে 162 থেকে 132 বাদ দিলে 30 সমান কত, 5k। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 30/5 সমান সমান কত, কে। তাহলে অতএব আমরা কে এর মান পেয়ে গেলাম কত, 30কে 5 দিয়ে যদি কেটে দিই তাহলে পাওয়া যাবে হচ্ছে কত, 6। তাহলে কে এর মান হচ্ছে 6। এই কে এর মানটাই আমাদের কাছে জানতে চেয়েছিল। এর পরের যে প্রশ্নটা আছে 4 নাম্বার প্রশ্ন, সেই প্রশ্নের দিকে একবার দেখো। বলে দিয়েছে যে ইউআই সমান সমান হচ্ছে কত, ইউআই সমান সমান হচ্ছে কত, এক্সআই মাইনাস 25/10। তো আমরা এখানে আর একটা অঙ্ক করার সময় ইউআইয়ের যে সূত্রটা পেতাম সেটা হচ্ছে এক্সআই মাইনাস এ বাই হচ্ছে এইচ। তাহলে এই ইউআইকে যদি প্রদত্ত ইউআই এর সাথে তুলনা করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এ এর জায়গাতে 25 দেওয়া আছে আর এইচ এর জায়গাতে 10 দেওয়া আছে। তার এই তথ্যটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে, এটা আমরা লিখে নিলাম। তাহলে এখানে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। তাহলে বাদ বাকি যা কিছু দেওয়া আছে এবার আমরা সূত্রটা প্রয়োগ করে দেবো, যে গড়ের সূত্রটা কি, এক্স বার সমান সমান এ প্লাস সিগমা এফআই ইউআই বাই হচ্ছে সিগমা এফআই ইন্টু কত, এইচ। এই হচ্ছে আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। তাহলে প্রত্যেকটা জিনিস আমাদের কোশ্চেনে দেওয়া আছে, আমরা একটু লিখে নিব। গড়ের মান দেওয়া আছে কত, সেই গড়ের মানটা এক্স বার, এর মানটাই কিন্তু আমাদের বের করতে বলেছে। তাহলে বাঁ দিকে এক্স বার থেকে গেল, ডান দিকে এ এর মান কত, এই যে আমরা এখানে লিখে রেখেছি 25 বসিয়ে দিলাম, প্লাস সিগমা এফআই ইউআই এর মান কত দেওয়া আছে, সিগমা এফআই ইউআই এর মান দেওয়া আছে হচ্ছে কত, 20। তাহলে উপরে 20 বসলো। সিগমা এফআই এর মান দেওয়া আছে কত, সিগমা এফআই এর মান দেওয়া আছে হচ্ছে 100। আর এইচ এর মান এই যে এখানে আমরা একটু আগে বের করে নিলাম, সেটা হচ্ছে কত, 10। তাহলে এখানে আমরা লিখে নেব যে অতএব এক্স বার সমান 25 প্লাস 20 দিয়ে 100কে কাটলে 5 হবে, আর 5 দিয়ে 10কে কাটলে 2 হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কত, 2। তাহলে অতএব এক্স বার সমান কত, 27। তাহলে এই হচ্ছে আমাদের কত, 4 নম্বর প্রশ্ন। এর পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে এখানে একটা তালিকা দেওয়া আছে, দিয়ে বলেছে যে এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান শ্রেণী যেটা, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যে তালিকাটা দিয়েছে সেই তালিকাটাকে এইরকমভাবে একটু লিখে নিব, যে নম্বর আর হচ্ছে কত, ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা এখানে আমরা লিখে নিলাম। এবারে যা দিয়েছে সেই সংখ্যাটাকে আমরা, এটা ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক দিয়েছে,
এখান থেকে আমরা শুধু পরিসংখ্যা বিভাজন ছকটা লিখে নেব। তাহলে নম্বরটাকে লিখব 0 থেকে 10। আমি দেখছি যে 10-এর কম কতজন পেয়েছে? 3 জন। তাহলে 0 থেকে 10-এর মধ্যে কতজন পাবে? 3 জনই। তারপর 10 থেকে 20, এর মানে হচ্ছে কি, আমাদের কোশ্চিন অনুসারে 20-এর কম পেয়েছে কত? 12 জন। এই 12 জনের মধ্যে 3 জন এমন আছে যারা 10-এর কম পেয়েছিল। তাহলে 10 থেকে 20-র মধ্যে কারা পাবে? এই 12 জন থেকে 3 জন কী হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 12 থেকে 3 বিয়োগ করে দিলে কত হচ্ছে? 9। তাহলে 10 থেকে 20-এর মধ্যে পাবে হচ্ছে কতজন? 9 জন। এরপরে হচ্ছে আমরা কি করব? 20 থেকে 30-এর মধ্যে কতজন পেয়েছে সেটা জানতে চাইছি। তাহলে 30-এর কম পেয়েছে কতজন? 27 জন। এই 27 জনের মধ্যে 12 জন এমন আছে যারা 20-এর কম পেয়েছিল। তাহলে এই 12 জনকে যদি বাদ দিয়ে দিই তাহলে থাকছে 15 জন। এই 15 জন পাবে কি? 20 থেকে 30-এর মধ্যে। তাহলে 20 থেকে 30-এর মধ্যে পাবে হচ্ছে 15 জন। এটা 30 থেকে 40 হবে। এর পরেরটা হবে 40 থেকে 50। তাহলে 40 থেকে 50-এর মধ্যে কতজন পেয়েছে এটা যদি জানতে চাই তাহলে আমাকে 75 থেকে 57 বিয়োগ করতে হবে। তাহলে 75 থেকে 57 বিয়োগ করলে কত হবে? 18। আর 50 থেকে 60-এর মধ্যে কতজন পেয়েছে সেটা যদি জানতে চাই তাহলে একই নিয়মে আমাকে 80 থেকে 75 বিয়োগ করতে হবে। তাহলে একটা মানে প্যাটার্ন এরকম যে পরের সংখ্যাটা থেকে আগের পরিসংখ্যাটা বিয়োগ করলেই আমরা সাধারণ যে পরিসংখ্যা সেই পরিসংখ্যাটা পেয়ে যাই। তাহলে এখান থেকে হচ্ছে 80 থেকে 75 বাদ দিলে কত? 5। তাহলে এই যে পরিসংখ্যাটা আমরা পেলাম, এই পরিসংখ্যার মধ্যে সবথেকে বড় সংখ্যাটা কত সেটা একটু আমাকে দেখতে হবে। তাহলে সবথেকে বড় সংখ্যাটা আমি কত দেখতে পাচ্ছি? 30। পরিসংখ্যার মধ্যে যেহেতু সবথেকে বড় সংখ্যাটা 30, তাহলে আমরা লিখতে পারবো যে সর্বোচ্চ পরিসংখ্যা সমান হচ্ছে কত? 30। তাহলে সংখ্যাগুরু মান শ্রেণী কত হবে? সংখ্যাগুরু মান শ্রেণী সেটা হয়ে গেল কত আমাদের? এই 30, কোন শ্রেণীটা? 30 থেকে 40-এর। তাহলে এটা হয়ে গেল কত? 30 থেকে 40। কেন? তার কারণ ছকের দিকে তাকিয়ে দেখো, যে ছকের দিকে আমাদের যে পরিসংখ্যা মানে 30 পেয়েছিলাম, এই 30 হচ্ছে কোন শ্রেণীটার? এই যে 30 থেকে 40 এই শ্রেণী। তাহলে এই শ্রেণীটাকেই বলা হয় কি? সংখ্যাগুরু মান শ্রেণী। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কত? 30 থেকে 40। তাহলে এই হচ্ছে আমাদের শর্ট কোশ্চেনের সমস্ত প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে আমরা নতুন কোনো চ্যাপ্টারের ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা ততক্ষণ এই অঙ্কগুলো কমপ্লিট করো এবং খাতাতে অঙ্কগুলো করে নাও এবং ভালো করে মাধ্যমিকের জন্য প্রিপারেশন নাও। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।